আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বলবো বাংলাদেশের একটি জেলের সত্য ঘটনা। ঢাকার কাশিমপুর মহিলা কারাগার, যেটা বাইরে থেকে নারীদের জন্য নিরাপদ বলেই পরিচিত, কিন্তু সেই জেলের ভেতরে মহিলা কয়েদিদের সঙ্গে যা ঘটত তা জানলে আপনি আঁতকে উঠবেন। বলা হতো সেই জেলের এক প্রভাবশালী জেল সুপার রাতের বেলা মহিলা কয়েদিদের সঙ্গে সময় কাটাত, তাদের শোষণ করত, কিন্তু ভয়ের কারণে কোনো কয়েদি তার বিরুদ্ধে আওয়াজ তুলতে সাহস পেত না। দোস্ত, একদিন এমন এক ঘটনা ঘটল, স্বয়ং একজন এসপি ম্যাডাম ছদ্মবেশে কয়েদি সেজে সেই জেল পরিদর্শনে এলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেই জেল সুপার তার সঙ্গেও একই ভুল কাজ করে ফেলল। এরপর যা ঘটেছিল তা শুনলে আপনার চোখ কপালে উঠবে। তাই দোস্ত, পুরো গল্পটা বিস্তারিতভাবে জানতে ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন। ভিডিও একদম স্কিপ করবেন না, না হলে একটি বড় সত্য জানা থেকে আপনি বঞ্চিত থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আর দেরি না করে গল্প শুরু করা যাক। দোস্ত, বাংলাদেশের রাজধানী ঢাকা একটি শহর যা বাইরে থেকে খুব সুন্দর ও শান্ত মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে ততটাই ভয়ঙ্কর। বলা হয় ঢাকা এমন একটি শহর যা কখনো ঘুমায় না। এই শহরেই নুসরাত রহমান নামে একজন এসপি ম্যাডাম তার দায়িত্বে নিযুক্ত ছিলেন। বাইরে থেকে শান্ত, ভদ্র ও সৌম্য দেখালেও ভেতর থেকে নুসরাত রহমান ছিলেন কঠোর এবং আপোষহীন। একজন অপরাধী তার নাম শুনলেই কেঁপে উঠত। এমন কথাও শোনা যেত, কেউ অপরাধী না হলেও নুসরাত রহমানের নাম শুনে ভয়ে নিজের দোষ স্বীকার করে নিত। নুসরাত রহমান এসেছিলেন একটি ছোট গ্রাম থেকে। চোখে ছিল বড় স্বপ্ন, আর সেই স্বপ্ন তিনি বাস্তবেও রূপ দিয়েছিলেন। তিনি ছিলেন এমন একজন নারী পুলিশ কর্মকর্তা যিনি সবসময় ন্যায়ের পক্ষে দাঁড়াতেন, কখনো কারো সঙ্গে অন্যায় করেননি, বরং দুর্বল মানুষের পাশে দাঁড়ানোই ছিল তার স্বভাব। কিন্তু তিনি জানতেন না, একটি রাত তার জীবনে এমন ঝড় নিয়ে আসবে যা তার পুরো জীবনটাই বদলে দেবে। দোস্ত, একদিন নুসরাত রহমান তার কেবিনে বসে চা খাচ্ছিলেন। চা খেতে খেতেই খবরের কাগজের হেডলাইন দেখছিলেন। ঠিক সেই সময় সালমান আলী নামে এক কনস্টেবল সেখানে হাজির হয়। সে কাশিমপুর মহিলা কারাগারের রান্নাঘরের দায়িত্বে ছিল। সালমান আলীর মুখের ভাব দেখেই নুসরাত রহমান বুঝে যান কিছু একটা গুরুতর ঘটনা ঘটেছে। সালমান আলী বলল, ম্যাডাম, আমাদের জেলে সবকিছু ঠিক নেই। নুসরাত রহমান জিজ্ঞেস করলেন, তুমি কি বলতে চাও সালমান? পরিষ্কার করে বলো। সালমান আলী কাঁপা গলায় বলল, ম্যাডাম, মহিলা কারাগারের ভেতরের নারীরা নিরাপদ নয়, তাদের শোষণ করা হচ্ছে, তাদের দুর্বলতার সুযোগ নেওয়া হচ্ছে। এই কথা শুনে নুসরাত রহমানের পায়ের নিচের মাটি সরে গেল। তিনি কঠোর গলায় বললেন, তুমি জানো তুমি কি বলছো? এত বড় অভিযোগ করছো? সালমান আলী বলল, হ্যাঁ ম্যাডাম, আমি জানি, আমি নিজের চোখে এসব দেখেছি। নুসরাত রহমান তখন বললেন, কে এই কাজগুলো করছে? সালমান আলী উত্তর দিল, ম্যাডাম, দিনের বেলা যারা জেলের দায়িত্বে থাকে, রাত হলেই তারাই মহিলা কয়েদিদের সঙ্গে অমানবিক আচরণ করে। নুসরাত রহমান বললেন, তোমার কাছে কোনো প্রমাণ আছে? সালমান আলী মাথা নিচু করে বলল, ম্যাডাম, প্রমাণ নেই, কিন্তু আমি সত্য বলছি। আমি ভয়ে এতদিন চুপ ছিলাম, যদি কিছু বলতাম আমাকেও শেষ করে দিত। এই কথা শুনে নুসরাত রহমান রেগে আগুন হয়ে উঠলেন, কারণ নারীদের সঙ্গে অন্যায় তিনি কোনোভাবেই সহ্য করতে পারতেন না। তিনি সালমান আলীকে বললেন, সাহস দেখানোর জন্য তোমাকে ধন্যবাদ, সরকার অবশ্যই তোমার জন্য কিছু করবে। এরপর তিনি প্রশ্ন করলেন, এসব ঘটনা সাধারণত কখন ঘটে? সালমান আলী বলল, ম্যাডাম, রাতে, যখন সবাই ক্লান্ত থাকে তখনই তারা মহিলা সেলের দিকে যায়। নুসরাত রহমান তখন দৃঢ় কণ্ঠে বললেন, ঠিক আছে, তুমি এখন যাও, আজ সন্ধ্যায় আমি নিজেই কারাগার পরিদর্শনে আসছি। এই কথা বলেই নুসরাত রহমান চুপ করে বসে রইলেন। তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কেন সবসময় নারীদের সঙ্গেই এমন হয়? কেন প্রতিবার অন্যায়ের শিকার তারাই হয়? মহিলাদেরই কি সবসময় মাথা নিচু করে থাকতে হয়? দোস্ত, বলা হয় একজন মহিলার জীবন ভীষণ কঠিন। যদি কোনো মহিলা সামান্য ভুলও করে, পুরো সমাজ তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, পাশে কেউ থাকে না। অথচ সেও তো একজন মানুষ, তারও তো কারো সাহায্যের প্রয়োজন হয়। আর একজন মহিলার কষ্ট আরেকজন মহিলাই সবচেয়ে ভালো বুঝতে পারে। এসপি নুসরাত রহমান সেই মহিলাদের কষ্ট বুঝতেন।
তাই তিনি প্রায়ই কারাগারে গিয়ে মহিলা কয়েদিদের সঙ্গে কথা বলতেন, তাদের সমস্যার কথা শুনতেন। দোস্ত, সেই দিন সন্ধ্যায় এসপি নুসরাত রহমান কাশিমপুর মহিলা কারাগার পরিদর্শনে পৌঁছলেন। বাইরে থেকে সবকিছু একেবারেই স্বাভাবিক লাগছিল, নিয়মকানুন ঠিকঠাক, পুলিশদের আচরণও ভদ্র। কিন্তু মাঝরাতে এই জেলের ভেতরে কি ঘটে তা শুধু সেখানকার মহিলা কয়েদিরাই জানত। এসপি ম্যাডাম সবার সঙ্গে কথা বললেন, একে একে সব কয়েদিদের জিজ্ঞাসাবাদ করলেন, কিন্তু কারোই সাহস হচ্ছিল না কিছু বলার। কেউ চোখে চোখ রাখছিল না, কেউ মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়েছিল, কেউ ইশারায়ও কিছু বলতে চাইছিল না। তখনই নুসরাত রহমান বুঝে গেলেন ভয় এতটাই গভীর যে এরা এভাবে মুখ খুলবে না। পরের দিন তিনি নিজের কেবিনে বসে শুধু একটাই কথা ভাবছিলেন, কিভাবে এই ভয় ভাঙা যায়, কিভাবে সেই পুলিশ অফিসারদের মুখোশ খুলে ফেলা যায় যারা নারীদের শোষণ করছে, সুযোগ নিচ্ছে। হঠাৎ করেই তার মাথায় একটি ভয়ঙ্কর কিন্তু সাহসী পরিকল্পনা এলো। তিনি ভাবলেন, যদি সত্যটা সামনে আনতে হয় তবে আমাকেই কয়েদি হয়ে জেলে ঢুকতে হবে। দোস্ত, সেই রাতটাই ছিল নুসরাত রহমানের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত, যে রাত তার জীবন বদলে দিতে পারত, এমনকি শেষও করে দিতে পারত। তবে কিভাবে তিনি লড়েছিলেন এবং কিভাবে জয়ী হয়েছিলেন সেটাও আমি আপনাদের বলবো। সেদিন ছিল 18ই মার্চ, বৃহস্পতিবার। রাত তখন প্রায় 2টো। কিছু পুলিশ ডিউটির ফাঁকে ঘুমাচ্ছিল, কিছু পুলিশ পাহারা দিচ্ছিল, আর কিছু পুলিশ সেই মহিলা কয়েদিদের সঙ্গে অমানবিক আচরণ করছিল, তাদের দুর্বলতার সুযোগ নিচ্ছিল। ঠিক সেই সময় কয়েদির পোশাক পরে এসপি নুসরাত রহমান কাশিমপুর মহিলা কারাগারের ভেতরে ঢুকে পড়লেন। তিনি জানতেন না এই রাত থেকে তিনি জীবিত বেরোতে পারবেন কিনা, কারণ বলা হয় জেল এমন একটি জায়গা যেখানে অনেক সময় ন্যায়ও চাপা পড়ে যায়। রাত 2টোর দিকে তিনি জেলের সেই অংশে পৌঁছলেন যেখানে মহিলা কয়েদিরা নিজেদের সেলে বন্দী ছিল। সেলের বাইরে কয়েকজন পুলিশ অফিসার বসেছিল, কেউ জোর করে মহিলাদের দিয়ে নাচ করাচ্ছিল, কেউ তাদের দিয়ে নিজেদের কাজ করিয়ে নিচ্ছিল, আবার কেউ ভয় দেখিয়ে অপমান করছিল। এই দৃশ্য দেখে নুসরাত রহমানের শরীর শিউরে উঠল, তার পায়ের নিচের মাটিই যেন সরে গেল। কিন্তু তিনি নিজেকে শক্ত রাখলেন, কারণ তিনি জানতেন প্রমাণ ছাড়া কিছুই করা যাবে না। এই কারণেই জেলে ঢোকার আগে তিনি নিজের কলারের ভেতরে একটি ছোট গোপন ক্যামেরা এবং একটি লুকানো মাইক্রোফোন লাগিয়ে নিয়েছিলেন, যাতে সব কিছু রেকর্ড হয়। হঠাৎ করেই এক পুলিশ অফিসার তার সামনে এসে দাঁড়ালো। সে কঠোর গলায় বলল, তুমি কে? তোমাকে তো আগে কখনো এখানে দেখিনি, নাম কি তোমার? নুসরাত রহমান মাথা নিচু করে শান্ত গলায় বললেন, স্যার, আমি আজই এসেছি, সকালে আমাকে এখানে আনা হয়েছে। পুলিশ অফিসার আবার জিজ্ঞেস করল, কি অপরাধ করেছ? নুসরাত রহমান বললেন, স্যার, আমার বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়েছে, কিন্তু আমি কিছু করিনি। এই কথা শুনে আশেপাশে দাঁড়ানো 2 পুলিশ অফিসার একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠল। সেখানে তখন 3 জন পুলিশ অফিসার উপস্থিত ছিলেন। তারা হেসে বলতে লাগলো, সবাই এটাই বলে, আমি কিছু করিনি। তোমার নাম কি? তখন এসপি ম্যাডাম নিজের নাম বললেন, শারমিন। নামটা শোনার পর সেখানে থাকা পুলিশ অফিসাররা জোরে জোরে হাসতে লাগলো, ঠাট্টা করতে করতে বলতে লাগলো, এটা আবার কোনো নাম হলো নাকি? আচ্ছা, আগে আমাদের পা টিপে দাও, আজ খুব ব্যথা করছে। তখন এসপি ম্যাডাম শান্ত গলায় বললেন, স্যার, আমি এখানে নিজের সাজা কাটতে এসেছি। এখনও প্রমাণ হয়নি যে অপরাধ আমি করেছি। আমি আপনাদের পা টিপতে আসিনি। সঙ্গে সঙ্গে 2 জন দারোগা রুক্ষ গলায় বলল, বেশি কথা বলবে না, স্যার যা বলছেন তাই করো, নইলে এখনই তোমাকে এমন কেবিনে নিয়ে যাব যেখান থেকে আর ফিরতে পারবে না। এই মুহূর্তে এসপি ম্যাডাম বুঝে গিয়েছিলেন, যদি এই দানবদের মুখোশ খুলতে হয় তবে তাদের সঙ্গেই যেতে হবে। 2 জন দারোগা তাকে একটি নির্জন কেবিনে নিয়ে গেল। আশেপাশে কেউ ছিল না। কেবিনের ভেতরে তখন শুধু এসপি নুসরাত রহমান এবং সেই 2 জন দারোগা। দারোগারা রুক্ষ স্বরে বলল, তোমার নাম কি, আর এখানে এসে এত প্রশ্ন করছো কেন? বেশি গরম চড়েছে? এক দারোগা অন্যজনকে বলল, আজকালকার মেয়েরা নিজেদের খুব চালাক ভাবে, জানে না পুলিশ চাইলে ভালো বন্ধুও হতে পারে, আবার সবচেয়ে ভয়ঙ্কর শত্রুও হতে পারে। এসপি ম্যাডাম শান্ত গলায় বললেন, স্যার, আপনারা আমাকে এখানে কেন এনেছেন? আমি কি ভুল কিছু বলেছি? 2 জন দারোগা বলল, চুপচাপ বসে থাকো, আধ ঘন্টার মধ্যে আমাদের বড় স্যার আসবেন, তিনিই তোমার সব ঔদ্ধত্য বের করবেন। ঠিক তখনই এসপি ম্যাডামের মাথায় বুদ্ধি এলো। তিনি বুঝলেন এই 2 জন দারোগার পোস্টিং খুব নতুন, সিস্টেম তাদের নোংরা করে তুলেছে, কিন্তু এখনও পুরোপুরি নষ্ট হয়নি। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, তোমাদের 2 জনের নাম কি? একজন বলল, আমার নাম সাজ্জাদ। অন্যজন বলল, আর আমার নাম মাহবুব। এসপি ম্যাডাম বললেন, তোমরা কি জানো আমি কে? 2 জনেই বলল, না, কিন্তু তুমি বেশি কথা বলছো। তখনই এসপি নুসরাত রহমান বজ্রকণ্ঠে বললেন, তোমরা জানো না কার সঙ্গে বদমাশি করছো। আমার পাশে না দাঁড়ালে
তোমাদের পুরো জীবন জেলেই কাটবে। এই আত্মবিশ্বাসী কণ্ঠ শুনে দুজন দারোগাই ভয় পেয়ে গেল। তারপর এসপি ম্যাডাম নিজের পকেট থেকে একটি পরিচয়পত্র বের করে তাদের দেখালেন। কার্ডটা দেখামাত্র দুজন দারোগা থরথর করে কাঁপতে লাগল। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেঙে পড়ল এবং এসপি ম্যাডামের পায়ে পড়ে বলল, ম্যাডাম, আমাদের ক্ষমা করে দিন, আমরা আপনাকে চিনতে পারিনি, আমাদের খুব বড় ভুল হয়ে গেছে। এসপি নুসরাত রহমান কঠোর গলায় বললেন, একটি শর্তে আমি তোমাদের ক্ষমা করব, যদি তোমরা আমাকে সত্যিটা জানতে সাহায্য করো। দুজনেই সঙ্গে সঙ্গে বলল, জি ম্যাডাম, আপনি যা বলবেন আমরা তাই করব। তখন এসপি ম্যাডাম বললেন, প্রতিদিন প্রতি রাতে এই কারাগারে মহিলা কয়েদিদের সঙ্গে ঠিক কী হয় সব আমাকে খুলে বলো। দুজন দারোগা ঠিক সেই সব ভয়ঙ্কর সত্য বলল যা রফিক সেদিন এসপি ম্যাডামকে জানিয়েছিল। এই মুহূর্তে এসপি নুসরাত রহমান পুরোপুরি নিশ্চিত হয়ে গেলেন, হ্যাঁ, সব কিছু সত্যি। রফিক সেদিন যা বলেছিল তার একটাও মিথ্যে ছিল না। তখনই এসপি নুসরাত রহমান সেই দুজন দারোগাকে নিজের গোপন ক্যামেরা ও মাইক্রোফোন দিলেন এবং বললেন, আমার কাছেও গোপন ক্যামেরা ও মাইক্রোফোন আছে, কিন্তু এগুলোও নাও। তোমরা দুজন এগুলো নিয়ে যাও আর সেখানে যা কিছু হচ্ছে সব ক্যামেরায় বন্দি করো, প্রমাণ দরকার। এই কথা শুনে সেই দুজন দারোগা ভীষণ ভয় পেয়ে গেলেন, তারা ঘাবড়ে যাচ্ছিলেন। তখন এসপি ম্যাডাম বললেন, ঘাবড়ে যেও না, আমি তোমাদের সঙ্গে আছি। তোমাদের দুজনকেই আমি ভালোভাবেই চিনি, গত মাসেই তোমাদের এখানে পোস্টিং হয়েছে। তখন তারা অবাক হয়ে বললেন, ম্যাডাম, আপনি আমাদের এত কিছু কিভাবে জানলেন? এসপি নুসরাত রহমান তাদের নাম, পোস্টিং আর এমনকি তাদের পরিবার সম্পর্কেও কিছু তথ্য বলে দিলেন। এতে দুজন দারোগার সাহস একটু ফিরে এলো। তারা বুঝে গেলেন এসপি ম্যাডাম সব কিছু ভেবেই এসেছেন। এরপর একটু থেমে এসপি ম্যাডাম বললেন, আরেকটা কাজ করো, তোমরা আমাকে নিজেদের স্যারের কাছে নিয়ে চলো। এই কথা শুনে দুজন দারোগা আঁতকে উঠলেন। তারা বললেন, না ম্যাডাম, সেখানে যাওয়া খুব বিপজ্জনক, আপনি একবার সেখানে গেলে বের হওয়া কঠিন হয়ে যাবে। এসপি নুসরাত রহমান শান্ত গলায় বললেন, চিন্তা করো না, আমি সব সামলে নেব, তোমরা শুধু আমাকে সেখানে নিয়ে চলো। আরেকটা কথা, ওর সামনে তোমরা আমার থেকে ভয় পেও না, যেমন আগে কথা বলেছিলে ঠিক সেভাবেই কথা বলবে, না হলে ওর সন্দেহ হবে। ক্যামেরা ভালোভাবে লুকিয়ে রাখবে, আর যদি জেলার তোমাদের সেখান থেকে বেরিয়ে যেতে বলে কোনো কথা না বলে সোজা চলে যাবে। এসপি ম্যাডামের কথা শুনে দুজন দারোগা বুঝে গেলেন তাদের কি করতে হবে। তারা এসপি ম্যাডামকে নিয়ে সোজা জেলারের দিকে রওনা দিলেন। দুজন দারোগা এসপি নুসরাত রহমানকে কাশিমপুর মহিলা কারাগারের সেই অংশে নিয়ে গেলেন যেটা সাধারণ কয়েদিদের জন্য পুরোপুরি নিষিদ্ধ। সেখানে ছিল জেলারের ঘর, একটি বিশাল অফিস, দেয়ালে দামি ফ্রেমে ছবি, টেবিলে রাখা মদের বোতল আর এক কোণে আরামদায়ক সোফা। জেলের ভেতরেই যেন আরেকটা আলাদা পৃথিবী। ভেতরে ঢুকে দারোগারা বললেন, স্যার, ইনি নতুন এসেছেন, খুব বেশি কথা বলছেন, ওনাকে বলা হয়েছিল পা টিপে দিতে, কিন্তু উনি মানা করেছেন। এই কথা শুনে জেলারের চেয়ারে বসে থাকা জেলার শওকত আলী ঠোঁটের কোণে কুটিল হাসি ফুটিয়ে বলল, এসো না রানী, নাম কি বলেছিলে? এসপি ম্যাডাম নিচু স্বরে বললেন, শারমিন। জেলার হেসে বলল, ভালো নাম, কিন্তু এখন তোমার নাম সেটাই হবে যেটা আমি ডাকতে চাই। তার চোখে তখন পাশবিকতা স্পষ্ট। এসপি নুসরাত রহমান চোখ নামিয়ে নিলেন, কিন্তু ভেতর থেকে তার স্নায়ু টান টান হয়ে উঠেছিল। মাইক্রো ক্যামেরা তখনও চালু ছিল, সব কিছু রেকর্ড হচ্ছিল। জেলার শওকত আলী ধীরে ধীরে এগিয়ে এসে তার ওড়না টানতে গেল। ঠিক সেই মুহূর্তে এসপি ম্যাডাম এক ঝটকায় পেছনে সরে গেলেন। কাপা গলায় তিনি বললেন, ভয় লাগছে। জেলার বিকৃত হেসে বলল, এখনও তো শুরুই হয়নি, এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই, অভ্যেস হয়ে যাবে। তারপর সে দুজন দারোগার দিকে তাকিয়ে বলল, তোমরা যাও, এখন এখানে তোমাদের কোনো কাজ নেই, আমি দেখছি এই মেয়েটা আসলে কি জিনিস। এই কথা শুনেই এসপি ম্যাডামের নির্দেশ অনুযায়ী দুজন দারোগা কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে গেলেন। তারা ক্যামেরা আর মাইক্রোফোন নিয়ে সোজা সেই জায়গার দিকে রওনা দিলেন যেখানে রাতের আধারে সব নোংরা কাজ চলছিল। সব পুলিশ অফিসাররা বসেছিলেন এবং মহিলা কয়েদিদের শোষণ করছিলেন আর সব কিছুর রেকর্ড করতে লাগলেন। এদিকে জেলার শওকত আলী এএসপি ম্যাডাম ফারজানা রহমানকে, যিনি ছদ্মবেশে কয়েদি হয়েছিলেন, নিজের কাছে আনার প্রতিটি চেষ্টা করল। কখনো মিষ্টি কথা, কখনো জোর করে, কখনো হুমকি। কিন্তু এসপি ম্যাডাম ফারজানা রহমান প্রতিবার ঝুঁকে ভয় পেয়ে কেঁদেও নিজের লক্ষ্যের আরও কাছে চলে আসতেন। তারপর জেলার বলল, আজ কোনো অজুহাত চলবে না রানী, আজ তুই আমার, চিৎকার করতে হলেও বা চুপচাপ নাড়তে হলেও। এসপি ম্যাডাম ভয় পেয়ে দুপা পেছনে সরে গিয়ে বললেন, আমি আপনার সেবা করার জন্য প্রস্তুত স্যার, শুধু একটু দয়া দেখান। শওকত আলী দরজা বন্ধ করল। ভেতরে এখন কোনো তৃতীয় ব্যক্তি ছিল না। এসিপি ম্যাডাম যে ক্যামেরা লাগিয়েছিলেন তা সব কিছু রেকর্ড করছিল। এসপি ম্যাডাম সেই জেলারকে নিজের কথায় জড়িয়ে রাখতে লাগলেন যাতে পাকা প্রমাণ পাওয়া যায়। জেলার বারবার এসপি ম্যাডামের ওপর হাত দিতে চাইত, কিন্তু এসপি ম্যাডাম তাকে কাছে আসতে দিতেন না। এখন জেলার বলল, আরে রানী, ভয় পাচ্ছ কেন?
এখানে ভয় পেলে আরও সমস্যা হবে, চুপচাপ আমার কথা মেনে নাও। এখানে তো আমি অনেক কয়েদির জীবন নষ্ট করে দিয়েছি, তুমি কি জিনিস? এইভাবেই কথায় কথায় জেলার নিজের সব খারাপ কাজের কথা নিজেই বলে ফেলল, যা ক্যামেরায় বন্দী হয়ে গেল। তখন এসপি ম্যাডাম ভাবলেন, এত প্রমাণ যথেষ্ট, এখন আমার এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। তখনই এসপি ম্যাডাম বললেন, স্যার, আজ আমার খুব ভয় লাগছে, আমি কাল আপনার কাছে নিজের ইচ্ছায় আসব। এই কথা শুনে জেলার হাসতে লাগলো এবং বলল, ঠিক আছে, যাও, আজ তোমাতে ছেড়ে দিই, কাল নিজে চলে এসো। এতটুকু শুনেই এসপি ম্যাডাম সেই ঘর থেকে বেরিয়ে গেলেন। এদিকে দারোগা আরিফ ও সুমন সবকিছু ক্যামেরায় রেকর্ড করে এনে এসপি ম্যাডামের হাতে তুলে দিলেন। এসপি ম্যাডাম তখনই সেই মুহূর্তে কুমিল্লা জেলা কারাগার থেকে বাইরে চলে গেলেন। যখন ওই দুই দারোগা আবার সেই পুলিশ অফিসারদের মজলিসে গেলেন, তখন অফিসাররা জিজ্ঞাসা করলেন, আরে তোমরা এখানে কেন চলে এলে? সেই মহিলা কোথায় গেল যে খুব প্রশ্ন উত্তর করছিল? আমিও তো তার সঙ্গে একা গিয়ে কিছু প্রশ্ন করতে চাই। কিন্তু দারোগা আরিফ ও সুমনের মুখ খোলার সাহস হচ্ছিল না, কারণ এসপি ম্যাডাম ফারজানা রহমান তাদের বলেছিলেন, যদি তারা পুলিশ অফিসারদের জানায় যে তিনি এসপি ছিলেন এবং ছদ্মবেশে কয়েদি হয়ে এসেছিলেন, তবে তাদেরও একই পরিণতি হবে। তখন ওই দুই দারোগা ওয়াদা করলেন, ম্যাডাম, আমরা কিছুই জানাবো না। এরপর তারা নিজেদের অফিসারদের বললেন, স্যার, সেই মহিলাকে তো আমরা বড় স্যারের কাছে পাঠিয়েই দিয়েছি, খুব কথা বলছিল, এখন তার উদ্ধত ব্যবহার বড় স্যারই দেখবেন, আপনি বাদ দিন। সেই রাতে এসপি ম্যাডাম কুমিল্লা জেলা কারাগার থেকে বেরিয়ে গেলেন। পরদিন সকালে তিনি সব প্রমাণ নিয়ে ঢাকা পুলিশ সদর দপ্তরে পৌঁছলেন এবং নিজের অফিসারদের সেই ভিডিওগুলো দেখালেন। এরপর এসপি ম্যাডামের নেতৃত্বে পুলিশ ফোর্স সেই জেলে অভিযান চালায় এবং জড়িত সব পুলিশ অফিসারকে চিরকালের জন্য চাকরি থেকে বরখাস্ত করা হয়। পুরো পুলিশ ফোর্সে এসপি ম্যাডাম ফারজানা রহমানের সাহসিকতার ব্যাপক প্রশংসা হয়। তো আপনাদের সবার এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ খুশি থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।